ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপার প্রাইমারি টিচার নিয়োগ প্রক্রিয়াটা ঠিক কীরকম হতে চলেছে, সিলেকশন প্রসেসটা কোথায়, কত মার্ক থাকছে, এবং এই টেটের ওয়েটেজ কত, টিচিং এক্সপিরিয়েন্সটা আগে যোগ হবে না পরে পরে যোগ হবে, প্রত্যেকটা বিষয় একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেব। এই ভিডিওটা দেখার পর আশা করি আর কোনো রকম কোনো আপনাদের সংশয় থাকবে না উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত। এবং সেই সঙ্গে বলি, প্রত্যেকটা কথা গেজেট নোটিফিকেশনে কি বলা আছে তার বেসিসে বলবো। আমি কি বললাম, অন্যজন কি বললো, সেইটা কিন্তু বিষয় না। রুলস রেগুলেশনে যেটা বিষয় আছে সেটাই হচ্ছে শেষ কথা। একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ। এই কিছুক্ষণ আগে আমাকে নোটিফিকেশন দিল ইউটিউব, 47 মিনিট আগে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আমি সেইভাবে কখনোই বলিনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তারপরেও যারা সাবস্ক্রাইব করেছেন, বিশ্বাস রেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে যারা ফলো করেননি অবশ্যই করতে পারেন, প্রত্যেকটা টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত অথেন্টিক নিউজ পাওয়ার জন্য। এইবার আসুন যে এই যে সিলেকশন প্রসেসটা, সেইখানে সি নাম্বারে কী বলা রয়েছে। Selection to the post of assistant teacher for upper primary level of class shall be made on the basis of মার্কস obtained on academic score থাকছে, টেট ওয়েটেজটা কীভাবে হবে সেটাও বলে দিচ্ছি, সেটা হিসাব কিভাবে করবেন। তারপর রিটেন এক্সামিনেশন রয়েছে, ওরাল ইন্টারভিউ রয়েছে, সেখানে ডেমনস্ট্রেশন রয়েছে এবং টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে। এবং সেইটা কিভাবে নির্ধারিত হবে এইখানে পরপর বলা রয়েছে। এই দেখুন, প্রথমে রয়েছে অ্যাকাডেমিক স্কোর। সেইখানে অ্যাকাডেমিক স্কোরে 60-এর ওপরে থাকলে আপনি 10 পাবেন। এইখানে 60 মানে 50 থেকে 60 অবধি, মানে দেখুন রাউন্ড ফিগারে কিন্তু ধরা হবে না। তো আপনার যদি 49.99ও থাকে তাহলেও কিন্তু আপনি 8 মার্ক পাবেন, এবং বিলো 50 6 মার্ক পাচ্ছেন। টেটের ওয়েটেজ রয়েছে 40, কিন্তু টেটটা হবে কিন্তু 150 মার্কের। এই ক্যালকুলেশনটাও আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এই যে এক্সাম হবে ওএমআর বেস রিটেন এক্সাম বলছে 25 মার্কের। এইটা কিভাবে হবে না হবে এইটা কিন্তু এইখানে লেখা নেই। এইটা কোথায় আমরা জানতে পারবো? যখন নোটিফিকেশন আসবে আপার প্রাইমারি। এখনও কিন্তু নোটিফিকেশন আসেনি। তো আমার কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলেও সেখানে যুক্ত হয়ে থাকতে পারেন, প্রত্যেকটা বিষয়ে আপডেট পেয়ে যাবেন। ওরাল ইন্টারভিউ থাকছে 15, এখানে কিন্তু 10-10 করে ভাগ নয়। লেকচার ডেমনস্ট্রেশনে থাকছে 5, এবং এইখানে দেখুন এইখানে লেখা রয়েছে এই যে 4 এবং 5 ওরাল এবং লেকচার ডেমনস্ট্রেশনে আপনার জন্য কম্পালসারি। এটা কেন লিখেছে? এর আগের বার যেরকম দুর্নীতি হয়েছে সেইখানে কেউ ভাইভাতে না গিয়েও নাম্বার পেয়ে গেছে, এই জন্যই সম্ভবত এই মানে এটা রাখা হয়েছে নিয়মটা। আর প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স 5 মার্ক, এইখানে কিন্তু প্রতি বছরের জন্য 1 মার্ক করে দেওয়া হয়েছে। ক্লাস 11, 12, 9, 10-এর ক্ষেত্রে কিন্তু এটা 2 মার্ক ছিল, এই যে এখানে সেটা দেওয়া রয়েছে। তো বিষয়টা বোঝা গেল। এইবার আসি যে নিয়মের কথায়, প্রত্যেকটা আরও একটু সহজ করে বলে দিচ্ছি। তার আগে বলি যে এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেইটা মানে মানে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কটা কখন যোগ হবে। এইখানে দেখুন এই যে গেজেট নোটিফিকেশন, কলকাতা গেজেট নোটিফিকেশন 25-এর এই নিয়ম অনুযায়ী কিন্তু নিয়োগ হবে। তো এই নিয়মে কি বলা রয়েছে, 2 নম্বরের দেখুন প্রত্যেকটা ডেফিনেশন দেওয়া রয়েছে। 2-এর 1 এইটা হচ্ছে নিয়ম। এইবার একে অ্যাক্ট বলতে এই যে 97-এর যে স্কুল সার্ভিস কমিশনের অ্যাক্ট, যার বেসিসে এসএসসিটা হয়েছে সেইটা। অ্যাসিস্ট্যান্ট টিচার বলতে কী বোঝানো হচ্ছে সেইটা। বোর্ড বলতে কী বোঝানো হচ্ছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 63 সালের নিয়ম অনুযায়ী। তো প্রত্যেকটা ক্যাটাগরি বলতে কী বোঝাচ্ছে, সেন্ট্রাল কমিশন বলতে এসএসসিকে বোঝাচ্ছে। তো প্রত্যেকটা দেওয়া আছে। মানে কনসার্ন সাবজেক্ট বলতে, ডিগ্রি বলতে কী বোঝাচ্ছে। এইবার আসুন যে এইখানে যে নাম্বারটা পড়ুন, ফাইনাল ভ্যাকান্সি। এবার ফাইনাল ভ্যাকান্সি মিন্স এ ভ্যাকান্সি ইন দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার রিপোর্টেড বাই দ্য বোর্ড। এই যে বোর্ডের কথা, মানে মধ্যশিক্ষা পর্ষদের কথা বলা হচ্ছে। উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি পাবলিশ করবে কি, পাবলিশ মানে বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ ইন্টারভিউ লিস্ট, অর্থাৎ এই যে ইন্টারভিউ মানে হবে, লিস্ট বেরোবে কিছুদিন আগে, তার আগে অবধি কিন্তু এইটার ফাইনাল ভ্যাকান্সি আপনাদের সামনে। এইখানে কিন্তু বাড়াতে পারে, যারা বাড়ানোর জন্য আন্দোলন করতে চাইছেন অবশ্যই এখনও কিন্তু স্কোপ রয়েছে, এমন না যে বাড়াতে। কিন্তু একবার যদি এই ইন্টারভিউ লিস্টটা হয়ে যায় তারপরে কিন্তু চুপি চুপি বাড়িয়ে পরে চাকরি দেবে। এই জন্যই কিন্তু 16 সালের ওই এক্সপায়ারি অফ প্যানেল বা পরে যাদের চাকরি হয়েছে তো সেইগুলো নিয়ে এই আইনি সমস্যাটা হয়েছে।
অ্যাকচুয়ালি সেই মানে যে লিস্টটা পাবলিশ হবে ইন্টারভিউ লিস্ট, তার আগে অবধি ফাইনাল ভ্যাকান্সি বের করা যাবে, এই হচ্ছে ব্যাপার। এইবার এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ এই কে নাম্বারটা পড়ে দেখবেন, যেইটা নিয়ে সবথেকে বেশি কন্ট্রোভার্সি হয়েছে, ইন্টারভিউ লিস্ট। এবার ইন্টারভিউ লিস্ট বলতে কী বোঝাচ্ছে? ইন রেসপেক্ট অফ দ্য SLST, means in case of vacancy in the post of assistant teacher, a list of candidate prepared by the central commission, মানে SSCর কথা বলা হচ্ছে, to be called on merit for oral interview and lecture demonstration ক্যাটাগরি ওয়াইজ। এবার দেখুন রিজার্ভেশনের ব্যাপারটা কিন্তু আমিও আগে ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছি, এই যে সাম্প্রতি যে সুপ্রিম কোর্টের রায় এসছে সেইটা কিন্তু এইখানে ওইভাবে লাগু হবে না, তো সেটা নিয়ে আবারও পরবর্তীতে আমি পুরো ব্যাখ্যা করে দেব। তারপরে এইখানে দেখুন অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর। এবার এই যে প্রিলিমিনারি মেরিট স্কোর, এইটা বলতে কী বোঝাচ্ছে? স্কোর ফ্রম রিটেন টেস্ট, অর্থাৎ আপনার যে লিখিত পরীক্ষা, অ্যান্ড অর টেট অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে, অ্যান্ড অ্যাকাডেমিক স্কোর, এই তিনটে মিলে হচ্ছে আপনার এই ইন্টারভিউ লিস্টটা তৈরি হবে। এর বেসিসেই অনেকে বলছেন, এবং রেশিওটা কত? 1.6:1, অর্থাৎ মানে একটার সাপেক্ষে 1.6 ডাকা হবে, সেটাও বুঝিয়ে দিচ্ছি একটু পরে। তারপরে দেখুন মেরিট লিস্ট, এইখানে দেখুন ইন রেসপেক্ট অফ দ্য SLST means in case of post a list of candidates prepare category wise on the basis of merit, which shall means in addition to what has been stated in এই যে রুল নাম্বার 21K, অর্থাৎ এই আগের নিয়মটার কথা বলা হচ্ছে, বুঝতে পারছেন এই যে কে নিয়মটা, এবং সেই সঙ্গে মার্ক অবটেন ইন ওরাল লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড পিওর টিচিং এক্সপিরিয়েন্স। এইখানেই অনেকে বলছেন যে পিওর টিচিং এক্সপিরিয়েন্স তো পরে যোগ হওয়ার কথা, তাহলে আগে কেন দিচ্ছে? এইবার এইখানে আসুন একদম পরিষ্কার করে বুঝিয়ে বলে দিই। এইখানে দেখুন যে আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের মার্কটা পরে যোগ হচ্ছে, 6 নম্বরে রাখা হয়েছে টিচিং এক্সপিরিয়েন্সে। কিন্তু এইখানে 9, 10, 11, 12 ক্ষেত্রে সিলেকশন প্রসেসটা দেখুন, এইখানে 1 নম্বরে কী লেখা রয়েছে? রিটেন OMR বেস 60 মার্কের, অ্যাকাডেমিক্স 2 দিয়ে AB ভাগ করেছে, এই অ্যাকাডেমিক্সের মধ্যেই রেখে দিয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, পিওর টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ 9, 10, 11, 12 টেকনিক্যালি টিচিং এক্সপিরিয়েন্স নেই। এই নিয়মে যেটা বলা রয়েছে, ওই যে দেখালাম কে নাম্বারে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে না, সেটা অ্যাকাডেমিক্স হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে বলে, টেকনিক্যালি এইখানে কোনো টিচিং এক্সপিরিয়েন্সের মার্কই দেওয়া হচ্ছে না, অ্যাকাডেমিক্স হিসাবে ওইটা রাখা হচ্ছে, বোঝা গেল। কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু আগে যোগ হচ্ছে না, আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এই যে নিয়মটা যেইটা এতদিন ধরে কন্ট্রোভার্সি হয়েছে সেই হিসাবেই লাগু হচ্ছে। অ্যাকাডেমিক স্কোর, টেট ওয়েটেজ 40 মার্কের, রিটেন এবং যেটা OMR বেস 25 হবে আলাদা করে, এইবার ওরাল এবং এই ব্যাপারটা রয়েছে, এইটা বুঝলেন। এইবার আর একটু সিম্পলিফাই করে দিই আপনাদের, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এইখানে আসুন, এইখানে আপনাদের একদম সিলেকশন প্রসেসটা সংক্ষেপে বলে দিয়েছি। এইবার দেখুন আপার প্রাইমারির যে অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেকশন প্রসেস, সেইখানে কি হবে দেখুন, এই নিয়ম, এই গেজেট দেখালাম আপনাকে একটু আগেই। ইন্টারভিউ লিস্ট কিভাবে তৈরি হবে? অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর, অর্থাৎ আপনি এই যে মানে রিটেন টেস্ট, অর্থাৎ এই 25 অথবা 60, আপনি যে কোনো প্রাইমারির মানে আপার প্রাইমারির ক্ষেত্রে হলে 25 মার্কের আপনি পরীক্ষা দেবেন, এবং 9, 10, 11, 12 হলে এই 60 মার্কের আপনি যেটা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছেন, বুঝতে পারলেন বা হয়ে গেছে। এবং 2 নম্বর হচ্ছে টেট, অর্থাৎ এই টেট আগে যেটা 16 সালে সেটা তো ভ্যালিড, সেটাও নিশ্চয়ই স্কোরে আসবে, এবং আবার নতুন করে যেই টেটটা হবে সেইটা দেবেন, এবং অ্যাকাডেমিক স্কোর, এই তিনটে মিলিয়ে আপনার ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। ঠিক আছে, একদম পরিষ্কার হলো। এবং ডাকা হবে কি করে? 1.6:1, অর্থাৎ 100টা সিট থাকলে 160 জনকে ডাকা হবে, 10টা সিট থাকলে 16 জনকে। আপনাদের বোঝানোর জন্য আমি মানে এটা দিয়ে দিয়েছি। তো তাহলে এই বিষয়টা পরিষ্কার হলো, এই তিনটের বেসিসে কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি হচ্ছে, এইখানে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স আগে যোগ হচ্ছে না। তাহলে এইটা বোঝাই যাচ্ছে যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরি দেওয়ার জন্যই ওইভাবে গেজেটটা ওইখানে করেছে, ওইটা কিন্তু সারা জীবন থাকবে কি না আমি জানি না, তো দেখা যাক।
এইবার আসা যাক যে মেরিট লিস্ট। এইবার এইখানে হবে কি ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন এবং টিচিং এক্সপিরিয়েন্স, এইটা হয়ে তারপরে ফাইনাল মেরিট লিস্টটা আপনার তৈরি হবে। এইবার আরও একটা বিষয় বলিনি, টেট ওয়েটেজের বিষয়টা। এই যে 150 মার্কের যে একটা আলাদা করে টেট হবে, সেইটাকে 40 ধরা হচ্ছে। আপনার হিসাব করবেন কি করে? তার মানে আপনি যদি 150-তে 150 পান, তাহলেই আপনি 40-এর মধ্যে 40 পাবেন, কিন্তু 150-তে 150 সবাই পাবে না। ধরুন আপনি 150-এর মধ্যে 120 পেলেন, তাহলে হিসাব করবেন কি করে? একদম আমি সহজ ঐকিক নিয়মে আপনাদের বুঝিয়ে দিয়েছি, মাধ্যমিক লেভেলে নিশ্চয়ই এগুলো মানে করেছেন। 150-এর মধ্যে আপনি পেলেন 120, তাহলে একের মধ্যে কত? 120/150, এবং তাহলে 40-এর মধ্যে কত? গুণ 40, আপনি কাটাকাটি করলে 32 আসছে, তাই না? অথবা আপনি যদি 150 মধ্যে 15 পেলেন, 12 পেলেন, যাই পান, সেটা হিসাব করবেন কী করে? আপনি যত নম্বর পেয়েছেন ওপরে দেবেন, যত মধ্যে মানে 150টা নিচে দেবেন, ইন্টু 40 করবেন, আপনার যা স্কোর আসবে। এইটা যেমন আপনি যদি 115 পান, তাহলে আপনার স্কোর দাঁড়াবে 30.666। তো আমি তিনটে নিয়েছি, তো যাই হোক, এই রকম দশমিকে কিন্তু আসবে। অর্থাৎ 150-এর মধ্যে যদি আপনি 120 পান, তাহলে আপনি 40-এর মধ্যে পাচ্ছেন হচ্ছে 32। হিসাবটা বোঝা গেল? আপনি যত পাবেন সেটা হিসাব করে নেবেন, এবং অবশ্যই আপনাকে এর জন্য ভারতীয় হতে মানে আরও যেগুলো নিয়ম রয়েছে, এনসিটির নিয়ম রয়েছে, এবং টেট পাস অবশ্যই হতে হবে। সেটা টেট হবে এবং আগেও হয়ে রয়েছে। তারা যারা পাশ করে রয়েছেন, বয়স রয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে, এবং যারা ক্যাটাগরি রয়েছেন তারা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। তো পুরো বিষয়টা আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল, এর মধ্যে আর কোনো রকম কোনো ইয়ে নেই। এইবার বললেন যে টেট তাহলে কী হবে, এই সাবজেক্টটা কী হবে? দেখুন, এইটা আমরা তখনই জানতে পারবো যখন নোটিফিকেশনটা আসবে। টেট তো 150 মার্কের হবেই, আপনারা জানেন যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থাকবে, সেইখানে ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, বা অন্য কেউ যদি নেপালি নেয় নেপালি নেবে, এবং ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে ইংলিশ থাকছে, এবং সেই সঙ্গে যদি সায়েন্সের হন ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স থাকছে, সোশ্যাল সায়েন্সের হলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থাকছে। এইবার বলবেন যে এখন আমাদের কি করণীয়? অবশ্যই এখন ধীরে ধীরে আপনারা পড়তে থাকুন। কবে হবে না হবে সেটা হয়তো আমি গ্রুপে নিশ্চয়ই জানিয়ে দেবো, আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন। কিন্তু এখনও অবধি যে এক্ষুনি হয়ে যাচ্ছে এরকমটা কিন্তু নয়, তবে স্লোলি আপনারা স্টাডি করতে থাকুন। এক্ষুনি যে কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে হবে, বিশাল পড়তে হবে, এক্ষুনি পরীক্ষা হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, হবে, 10 বছর ধরে হয়নি, নিশ্চয়ই হবে, কিন্তু তার জন্য এখন থেকেই ধীরে 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 আপনারা মাধ্যমিক লেভেলের যে সমস্ত বই রয়েছে সেগুলো দেখতে পারেন, আপনার সাবজেক্ট সিলেবাস দেখতে পারেন, একটু বাংলা গ্রামার বা ইংলিশ খুব সামান্য, মানে 6, 7, 8-এর গ্রামার দেখলেও আপনার যথেষ্ট। এবং বিএড যারা ডিএলএড করেছেন তারা নিশ্চয়ই আপনাদের চাইল্ড সাইকোলজির বই রয়েছে, পিএজের তত্ত্ব ওগুলো একটু একটু দেখে রাখতে পারেন, তাহলেই হবে। বাকি যখন নোটিফিকেশন আসবে তখন দেখা যাক কত দিনে নোটিফিকেশন আসে, সেই বিষয়ে নিশ্চয়ই আমরা পরবর্তীতে কি করা যায় না করা যায়, সরকারের উপর কীভাবে প্রেশার ক্রিয়েট করা যায়, সেসব নিয়ে নিশ্চয়ই কথা হবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে করুন, আমি নিয়ম অনুযায়ী যা আছে যথাযথ উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও দিতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।